ফার্স্ট টাইম ইন এ লং টাইম নেইমার জুনিয়র যখন মাঠে নামেন তখন কমেন্টেটর ঠিক এইভাবেই বর্ণনা করছিলেন। আসলেই তো 981 দিন পর ব্রাজিলের জার্সি গায়ে আবার মাঠে নামলেন নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটা নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচ। স্কটল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটা ব্রাজিলের বিশ্বকাপ সম্ভাবনাটা যে কত জোরালো হবে সেইটা বোঝানোর ম্যাচ ছিল। ব্রাজিল 3-0 গোলে জিতেছে, ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, ব্রাজিল নকআউট পর্বে চলে গিয়েছে। কিন্তু নেইমারের প্রত্যাবর্তনটা সব কিছু ছাপিয়ে আমার কাছে মনে হয় ব্রাজিলিয়ানদের জন্য সবচেয়ে স্বস্তির ব্যাপার, সবচেয়ে আনন্দের ব্যাপার। এমনকি টানা 3 ম্যাচ যে ভিনিসিয়াস জুনিয়র গোল করলেন, হ্যাটট্রিকটা পেতে পেতেও যে পাননি, 2টো গোল করেছেন, সেইটাকে ছাপিয়েও নেইমারের এই ফেরাটা ব্রাজিলের জন্য অনেক 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 বেশি আনন্দের। না নেইমার গোল পাননি, না নেইমার কোনো অ্যাসিস্টও পাননি, না নেইমার কোনো ম্যাজিক্যাল মোমেন্টও ক্রিয়েট করতে পারেননি, কিন্তু মাঠে যে ছিলেন 15 মিনিটের সঙ্গে এক্সট্রা টাইম মিলিয়ে আরও 5-6 মিনিট, এই যে 20-22 মিনিট যে নেইমার মাঠে ছিলেন, এইটাই ব্রাজিলের জন্য অনেক বড় একটা আশা। এইবারের বিশ্বকাপ ব্রাজিল জিততে পারবে কিনা, ব্রাজিল হেক্সা মিশনটা কমপ্লিট করতে পারবে কিনা, সেই জন্য এই নেইমারের দিকে ব্রাজিল তাকিয়ে থাকবে সবচেয়ে বেশি করে। হ্যাঁ, এই বিশ্বকাপে ব্রাজিলের মূল খেলোয়াড় হয়ে উঠেছেন ভিনিসিয়াস জুনিয়র। গ্রুপ পর্বে 3টা ম্যাচেই তিনি গোল করলেন। মরক্কোর বিপক্ষে ব্রিলিয়ান্ট একটা গোল, তারপরে হাইতির বিপক্ষে ম্যাচেও তার স্কোর, এবং আজকে স্কটল্যান্ডের বিপক্ষে তো তিনি জোড়া গোল করলেন। ব্রাজিলিয়ান হিসাবে, 5ম ব্রাজিলিয়ান হিসাবে টানা 3টা বিশ্বকাপ ম্যাচে এই গোলের কীর্তি। 1970 বিশ্বকাপে জায়ারজিনহো তিনি এরকম করেছিলেন, 1994 বিশ্বকাপে রোমারিও করেছিলেন, 2002 বিশ্বকাপে রিভালদো এবং রোনালদো করেছিলেন টানা 3 ম্যাচে গোল। এবং যেই 3 বিশ্বকাপের কথা বললাম, 1970, 1994, 2002, 3বারই কিন্তু বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। নেইমার ভিনিসিয়াস জুনিয়র হ্যাট্রিকটা পাননি। যদি সেইটা পেতেন তাহলে ব্রাজিলিয়ানদের একটা বিরাট অপেক্ষার সমাপ্তি ঘটত। 1958 বিশ্বকাপের সেমিফাইনালে পেলে, ওরেই সম্রাট রাজা, তিনি যে হ্যাট্রিক করেছিলেন, তারপর কোনো ব্রাজিলিয়ান ওয়ার্ল্ড কাপে হ্যাট্রিক করতে পারেননি। ভিনির সামনে আজকে সেই সুযোগটা ছিল, সুযোগটা কাজে লাগাতে তিনি পারেননি। বেশ কিছু সুযোগ পেয়েছিলেন অবশ্য, তবে যেই 2টা গোল দিয়েছেন সেইটা কিন্তু ব্রাজিলের কিংবদন্তি সব নাম্বার 9 যাদের কথা আমি বললাম তাদের কথা মনে করিয়ে দেয়। ব্রাজিল ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছে 7ম মিনিটে, এবং সেই গোলটাতে রায়ান, যিনি এই ম্যাচে খেলছেন রাফিনিয়ার জায়গায়, রাফিনিয়া ইনজুরির কারণে ছিটকে গেছেন, রাউন্ড অফ 16-এর আগে খেলতে পারবেন না, ওয়ার্ল্ড কাপে আদৌ খেলতে পারেন কিনা কে জানে। কিন্তু আজকের ম্যাচটাতে রায়ান দেখিয়েছেন যে 19 বছর বয়সেও বিশ্বকাপের মতো মঞ্চে এসে কিভাবে স্টেপ আপ করা যায়, কিভাবে রাফিনিয়ার মতো ফুটবলারের জুতোতে পা গলানো যায়, এবং খুব ভালো একটা ম্যাচ তিনিও খেলেছেন। এবং 7 মিনিটের কথা বলছিলাম যে স্কটল্যান্ড ডিফেন্ডারের কাছ থেকে বলটা স্ন্যাচ করে নিয়ে তিনি ভিনিসিয়াস জুনিয়রকে বলটা বাড়িয়েছিলেন, এবং বাকি কাজটা অ্যাপারেন্টলি খুব সহজ মনে হয়েছে, অত সহজ তো আসলে ছিল না। কম্পোজারটা দেখিয়েছেন ভিনিসিয়াস, এবং তিনি ওই স্কটল্যান্ড কিপারকে বিট করে শুরুতেই ব্রাজিলকে এগিয়ে নিয়েছেন। আরেকটা গোলও পেয়ে গিয়েছিলেন, গোল হয়েও গিয়েছিল, সেলিব্রেশনও করে ফেলেছিলেন, কিন্তু সেইখানটাতে ভিআর বাদশাদে ভিআর রায় দেয় যে ওই গোলটা করার সময় স্কটল্যান্ড ডিফেন্ডারকে ফাউল করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। তবে সেই ফার্স্ট হাফ শেষ হওয়ার আগেই দ্বিতীয় গোলটাও তিনি আসলে পেয়ে গেলেন, এবং সেইটাও আসলে আরও একটা নাম্বার 9-এর গোল। রাইট সাইড থেকে যেই ক্রসটা হয়েছিল সেইখানটাতে গায়ে লাগা থাকা ডিফেন্ডারকে ছিটকে ফেলে পেছনে একটু জায়গা করে নিয়ে একেবারে টিপিক্যাল নাম্বার 9-এর মতো তিনি ফাঁকা পোস্টে বলটা জালে জড়িয়ে দিলেন। এই যে স্পেসটা ক্রিয়েট করে নিয়েছেন, ওইটাই আসলে এই গোলটার সবচেয়ে বড় মাধুর্য বলে আমার কাছে মনে হয়। হ্যাঁ, সেকেন্ড হাফের শুরুতে ভিনিসিয়াস আরেকটা চান্স পেয়ে গিয়েছিলেন, একটু পায়ের টোকাতে গোলকিপারকে বিট করতে চেয়েছিলেন স্কটল্যান্ড গোলকিপার, সেইটা তিনি পারেন নাই। তবে ব্রাজিল থার্ড গোলটা পেয়ে যায় যখন ম্যাথিয়াস কুনিয়া
এই ম্যাচটাতে টানা দ্বিতীয় ম্যাচে, আগের ম্যাচেও তিনি 2 গোল করেছিলেন, এই ম্যাচেও তিনি গোলটা করলেন এবং সেই জায়গাটাতে আসলে ব্রুনো গিমেরেশের রোলটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তিনি ওই যে স্কটল্যান্ড ডিফেন্সের ওই মাঝখানের জটলার মধ্যে থেকে বলটা যেভাবে ক্লোজ কন্ট্রোলে রেখে রাইট সাইডে বলটা বাড়িয়েছেন, বাকি কাজটুকু ম্যাথিয়াস কুনিয়া করে দিয়েছেন। কিন্তু এই সব কিছু ছাপিয়ে গেছে নেইমারের প্রত্যাবর্তন। ওইটার জন্য সবার অপেক্ষা ছিল কত দিন পর আবার নেইমারকে ব্রাজিলের জার্সি গায়ে মাঠে দেখা যাবে। কতদিন পর, সেই যে 2023 সালের 17ই অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে গিয়ে ইনজুরিতে পড়লেন, এসিএল ইনজুরি হলো তার। এরপর থেকে তো নেইমার নিজেকে হারিয়ে খুঁজছেন, বিশ্বকাপটা খেলতে পারবেন কোনো নিশ্চয়তা ছিল না। ফাইনালি যখন বিশ্বকাপ দলে চান্স পেলেন তিনি, তাকে কার্লো অ্যানচেলোত্তি রাখলেন। প্রথম 2টা ম্যাচ ইনজুরির কারণে খেলতে পারেননি। প্রায় 5 সপ্তাহ পরে মাঠে নেমেছেন 76 মিনিটে এবং আমি বলছিলাম ম্যাজিক্যাল মোমেন্ট হয়তো ক্রিয়েট হয়নি, কিন্তু ওই কয়েকটা মোমেন্টের কথা একটু ভেবে দেখুন তো। ওই যে নেইমার যে কর্নারটা করেছিলেন, যেইখানে গ্যাব্রিয়েলের বাপায়ের ভলিটা স্কটল্যান্ড ডিফেন্ডারের গায়ে লেগেছে, তা না হলে নেইমারের অ্যাসিস্টটা হয়ে যায়। ওই মোমেন্টের কথা মনে করে দেখুন যে নিজেদের অর্ধ থেকে ফার্স্ট টাইম যে পাসটা তিনি ভিনিসিয়াস জুনিয়রকে বাড়িয়েছিলেন লেফট সাইডে, ওই চ্যানেলটা ধরে ভিনিসিয়াস এগিয়ে কয়েক স্টেপ গিয়ে তিনি রাইট সাইডে যদি বলটা ঠেলতে পারতেন, মানে মিডলে যেইখানে 2 জন প্লেয়ার ছিলেন, ভিনিসিয়াস ওইটা পারেননি। পারলে ওই অ্যাটাকের ইনিশিয়েটটা যে নেইমার করেছেন সেইটার একটা দুর্দান্ত সমাপ্তি হতো। কিংবা ভিনির সঙ্গে আরও যে তার 1-2 কয়েকটা সিচুয়েশন, কিংবা ধরেন একেবারে 90তম মিনিটে ফার্স্টবারে নেইমার যে স্ন্যাপশটটা নিয়েছিলেন, সেখানে অবশ্য একেবারে সরাসরি গোলকিপারের কাছেই চলে গিয়েছিল, শর্টস অন টার্গেট ওই জিনিসটা ছিল আর কি। সো নেইমার এই ম্যাচটাতে গোল পান নাই, ঠিক আছে, অ্যাসিস্টও করে নাই, ঠিক আছে, ম্যাজিক্যাল মোমেন্টও ক্রিয়েট করে নাই, ঠিক আছে, কিন্তু নাম্বার 10-এ ব্রাজিলের এই নেইমারকে লাগবেই লাগবে যদি তাদের বিশ্বকাপ জিততে হয়। আর লাগবে ব্রাজিলের ডিফেন্সকে, যেই ডিফেন্সও আজকে কোনো গোল খায়নি এবং এই ক্লিন শিটটাও টানা দ্বিতীয় ম্যাচে যে ব্রাজিলের ক্লিন শিট, সেইটা তাদেরকে কনফিডেন্স দেবে। আজকের ম্যাচটাতেও কিন্তু গোলকিপার অ্যালিসন বেশ কিছু খুব ভালো সেভ করেছেন। ব্রাজিলকে যদি বহুদূর যেতে হয় তাহলে এই যে টানা 2 ম্যাচে ক্লিন শিট, সেইটাও অনেক বেশি আত্মবিশ্বাস দেবে। ব্রাজিল গ্রুপ পর্বে 3 ম্যাচের মধ্যে প্রথমটা মরক্কোর সঙ্গে ড্র করেছিল, তারপর টানা 2টা জয়। মরক্কো প্রথম ম্যাচে ড্র করেছিল ব্রাজিলের সঙ্গে, তারপরে 2টা জিতেছে। আজকেও একই সময় শুরু হওয়া ম্যাচটাতে হাইতির বিপক্ষে তারা 4-2 গোলে জিতেছে। ব্রাজিল এবং মরক্কো 2টা দলেরই পয়েন্ট সমান 7 এবং 2টা দলের হেড টু হেড, যেহেতু 2টা দলের ড্র করেছে, হেড টু হেড, গোল ডিফারেন্স, হেড টু হেডের ওগুলো তো সব সমান। গোল ডিফারেন্সের জায়গাটায় ব্রাজিল এগিয়ে গেছে +6 এবং মরক্কো হচ্ছে গিয়ে +3। যেই কারণে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। 1982 বিশ্বকাপ থেকে টানা 12টা বিশ্বকাপে ব্রাজিল এই নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠল। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা ব্রাজিলের জন্য সমস্যা না, সমস্যা যেটা সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে সেটা হচ্ছে টুর্নামেন্টের লেটার স্টেজগুলোতে সর্বশেষ 5 বিশ্বকাপ যে ব্রাজিল জিতছে না, তার মধ্যে 4টাতেই কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায় হয়ে গিয়েছে। এইবার কোয়ার্টার ফাইনালে পৌঁছতে হলে আরও 2টা অধ্যায় রয়েছে, আরও 2টা ধাপ রয়েছে, রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16। কিন্তু শুধু ওগুলো পেরিয়ে কোয়ার্টার ফাইনালে নিশ্চয়ই ব্রাজিলের চোখ না। শুধু ওই ম্যাচগুলোতে কতটা ম্যাচ ফিটনেস নেইমার আরও ফিরে পান, কতটা শার্পনেস নেইমার আরও ফিরে পান, কতদিনে নেইমার ব্রাজিলের ফার্স্ট 11-এ জায়গাটা করে নিতে পারেন, সেইটার দিকেই খুব আশা নিয়ে ব্রাজিলিয়ানরা তাকিয়ে আছে। আজকের যেই ম্যাচটা হলো, সেই ম্যাচটা ভিনিসিয়াস জুনিয়রের কীর্তিধন্য। টানা 4টা গোল করলেন টানা 3 ম্যাচে। বললাম ব্রাজিলিয়ান কিংবদন্তিদের পাশে তিনি দাঁড়িয়েছেন, কিন্তু এই ম্যাচটা ওই ভিনিসিয়াসের কীর্তি ছাপিয়ে আমার কাছে, সবার কাছেই, নিঃসন্দেহে সকল ফুটবল প্রেমীদের কাছেই নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচ। ফার্স্ট টাইম ইন এ লং টাইম। আশা করা যায় সামনের ম্যাচগুলোতে নেইমারের রূপে আরও বেশি করে পাওয়া যাবে। তখন ওই ব্রাজিলকে রোখা সব প্রতিপক্ষের জন্যই ভীষণ কঠিন।